তোর মুখের লাগাম আর ঠিক হইব না মনে হয় ফারাজ। রোশন পায়ের ওপর পা তুলে দিয়ে সোফায় আরো ভাবে বসল। তাদের তিন ভাইয়ের বয়সে খুব একটা পার্থক্য নেই। রাজনের বয়স ৩৭, রোশনের ৩৪ আর ফারাজের ৩০। এই বাড়ির প্রতিটি মানুষ অসম্ভব সুন্দর। দেখে মনে হয় আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কোনো কিছু বাদ রাখেননি। তবে ফারাজের গায়ের রংটা একটু বেশি ফকফকা। রাগলে মুখ কান একেবারে লাল হয়ে ওঠে। ফারাজ প্যান্টের পকেট হাত রেখে নদীর দিকে তাকায়। বাড়ির বউদের মধ্যে নদীর গায়ের রংটা একটু শ্যামলা, তবে উজ্জ্বল শ্যামলা। ফারাজ নদীকে উপেক্ষা করে তার সামনে দিয়ে ভাইয়েদের পাশে গিয়ে বসল। নদী তখনও পাথরের মতো সেখানে দাঁড়িয়ে আছে। মোহনা ভোজনক্ষের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত বুলিয়ে তামাশা দেখছে। বাড়ির অন্যদের এসবে আগ্রহ নেই। তারা যে যার মতো কাজ করছে। ফারাজের বাবা সুলেমান আর চাচা জুনায়েদ এলাহি বাহিরে এখনো। সুলেমান সকালের নাস্তা সেরেই জেলা পরিষদের গিয়েছেন। সঙ্গে তার ভাই জুনায়েদও গিয়েছেন। জেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মিটিং আছে। কিশোরগঞ্জের অবস্থায় ভালো না। আজকাল এখানে কিশোর গ্যাংয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অহরহ বাচ্চা হুটহাট নিখোঁজ হয়ে যাচ্ছে। শুধু বাচ্চা বললেও ভুল হবে, নারী পুরুষও কম হাওয়া হচ্ছে না, বিশেষ করে নারী। এসব সমস্যা নিয়ে জলদি মিটিংয়ে না বসলে পড়ে দেখা যাবে দুর্ঘটনা নিজের ঘরের দুয়ারে এসে পড়েছে। ভাবি। ফারাজ লম্বা করে নদীকে ডাক দিল। হু। নদীর কণ্ঠে ভয়। আমার ভালো মানুষ কেন জানি সহ্য হয় না। মনে হয় কলিজাটা ছিঁড়ে বের করে ভুনা করে খাই। আচ্ছা ভাবি, আপনি এত ভালো কেন? ফারাজ একেবারে স্বাভাবিক। সে নীল শার্টের দুটো বুতাম খুলে পা ছড়িয়ে বসল। টেবিলের ওপর রাখা আঙুরের বাতি থেকে একটা লাল আঙুর মুখের দিকে রাজনের দিকে চাইল। এবার তোমাকে মনে হচ্ছে ৪ নাম্বার বিয়েটা করতেই হবে। আমার নতুন ভাবি চাই। এই ভাবি অনেক বেশি ভালো। দেখো না, একটু আগেও আমার বউটাকে সবার সঙ্গে কেমন করে পরিচয় করিয়ে দিচ্ছিল। ধুর ভাই, এত ভালো মানুষ আমার পোষায় না। যত সব ছোটলোকি কারবার। আমার ভুল হয়ে গেছে ফারাজ। আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি। নদীর কণ্ঠে আকুতি। ভুল। ওকে ফাইন। কিরে, তুই হুট করে বিয়ে করলি, এটা কি করে সম্ভব? চিত্রা মেয়েটা আসলে কে বলতো? আর তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? রোশান ফারাজের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল। ভালোবাসা? সেটা কি জিনিস? আচ্ছা, যা মনে করো। আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করি সেটা আমার ব্যাপার। তবে ফারাজ এলাহির পদ্ধতি ভিন্ন। আমি ভালোবাসা দেই সব ছিনিয়ে নেওয়ার জন্য। এটা ভালোবাসা না, এটা বিষ, বুঝবে তো। আমি রুমে যাব। আরে বাল, ভাইয়ের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছেন না ভাবি? এতদিন পর বাড়িতে ফিরলাম, তাও আপনাদের মহিলাদের জন্য শান্তি নেই। আর রাজন ভাই, আপনি আপনার বউ ঠিক করেন। ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নেই তাহলে কিন্তু এলাহি বাড়ি থেকে আরেকটা তারা চিহ্ন সব বের হবে। রাজন কোনো জবাব দেয় না। শুধুই শীতল চোখে নদীর দিকে চেয়ে থাকে। নদীর লজ্জা লাগছে। এখন তো নিজের অবস্থা দেখে মনে হচ্ছে প্রদর্শনের পাত্র। হঠাৎ রান্নাঘর থেকে কাজের মেয়ে নীলুফা এসে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। ভাই খান, খাইবেন না আপনারা? না, তোকে খাবো। জোহানের অদ্ভুত কথায় মেয়েটা ঘাবড়ে গেল। আজ ১ সপ্তাহ হয়নি সে এ বাড়িতে কাজ শুরু করেছে। কাউকে ঠিকভাবে এখন অবধি চেনে পর্যন্ত না। নীলুফার গায়ের রং ছিমছাম। নাকে একটা ছোট্ট নলু। আবসার দেহের প্রতিটি ভাঁজে দুরন্ত যৌবন। গলায় একটা তাবিজ ঝুলছে। চুলগুলোকে সবসময় বিনুনি করে রাখে। নীলুর মা বহু বছর ধরে এখানে কাজ করছে। তবে নীলু কাজ শুরু করার আগে কখনো এই বাড়িতে আসেনি। ফারাজ এক মুহূর্তের জন্য কপাল কুঁচকে নীলুকে দেখল। পরক্ষণেই বিরক্তিতে তার কপাল আরো কুঁচকে এলো। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল। কথার মাঝে বা হাত ঢুকিয়ে প্রশ্ন করল, কেন এই মেয়ে? সে কি নতুন নাকি? কেউ ওকে বলনি মেয়ে মানুষের এমন বাড়াবাড়ি আমার সহ্য হয় না। রান্নাঘর থেকে নীলুর মা জলদি ছুটে আসলেন। মেয়েকে একটা ধমক দিয়ে বললেন, তোরে কইছিলাম আমি এখানে আইতে। যা মুখপুরি সবার কাছে ক্ষমা চাইয়া এখান থেকে যায়। মাফ করবেন। ফারাজ কিছু বলল না। আঙ্গুল দিয়ে ইশারা করে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তবে মেয়েটি চলে যাওয়ার পর রোশন তার পাশে বসে থাকা ফারাজকে হিসেবে কিছু একটা বলল। ফারাজ তাতেও জবাব দিল না। রোশন উঠে গেল।
মোহনাকে কাছে ঢেকে বলল, আমার পেট ভরা। তুমি ওই নতুন কাজের মায়েটারে এক গ্লাস লেবুর শরবত বানায়া আমার রুমে নিয়ে আসতে কও। মোহনা কোনো জবাব দিল না। তবে রান্নাঘরে যাওয়ার সময় পেছনে থেকে জোহান ডাক দিয়ে তাকে বলল, শরবতের সঙ্গে গ্লুকোজ দিতে ভুইল ভাবি। ভাই সারাদিন ঘরে বাইরে কত পরিশ্রম করে। মোহনা তাতেও জবাব দিল না। সে রান্নাঘরে চলে গেল। রাজন এখনো নিশ্চুপ। সে কি একটা ভেবে নদীকে বলল, ভাত নিয়ে রুমে আসো। রাজন কথা না বাড়িয়ে উঠে গেল। তবে নদীর ভয় হচ্ছে। কিছুতেই রুমে যেতে ইচ্ছে করছে না। মার্জিয়া হাহুতাশ করছেন। সোহাগ যে তাকে এত বড় ঝাটকা দিবে তা সে বুঝে ওঠেনি। সারা রাত ছেলে বাইরে থেকে এখন বাড়ি ফিরেছে বউ নিয়ে। মেয়ের গায়ের রং সানা, নাম জান্নাত। মার্জিয়া রান্না রেখে কাটাকাটি করছেন। মারিয়া মাহদিকে ফোন করে সব জানিয়েছে। তবে মাহাদি এখন চাইলেও আসতে পারবে না। কাজে আছে সে। কাজের চাপ ইদানিং অনেক বেশি। সোহাগ জান্নাতকে নিজের রুমে বসিয়ে দিয়ে আসে। ফ্রেশ হতে বলে তাকে। সোহাগকে ক্লান্ত লাগছে। বাড়ির মানুষ তার মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করছে। তবে কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে করছে না তার। কি বলবে সবাইকে? চিত্রাকে সে এতদিন ব্যবহার করেছে। এসব প্রেম ভালোবাসা কিছুই ছিল না। চিত্রাকে দেখলে শুধুই কামুকতা যাবত তার। ভালোবাসা নয় এসব বলবে। তবে জান্নাতের সামনে এসব নিয়ে ঝামেলা করতে এখন মন চাইছে না। সোহাগ মায়ের রুমে এসে বসল। তার মা আঁচলে মুখ লুকিয়ে কান্না করছেন। বাড়িতে বউ এসেছে তাতে তার কোনো আফসোস নেই। আফসোস শুধু ছেলে তাকে না বলে এমন সময় বিয়ে করেছে সেই নিয়ে। আর সবচেয়ে বড় কথা সোহাগ এখনো বেকার। সংসার চালাতে এমনিতেই তাদের কষ্ট হয়। তার উপর ঘরে নতুন একজন এসে জুটেছে। এখন একে কি খাওয়াবে? সোহাগ মায়ের পাশে বসে বলল, জানি তোমার মনে অনেক প্রশ্ন। জান্নাতের ভরণপোষণের দায়িত্ব নিয়েও চিন্তা তোমার মধ্যে। কিন্তু চিন্তা কইরো না। আমি সব ব্যবস্থা কইরাই বিয়ে করছি। সোহাগ নিজের সঙ্গে আনা একটা ব্যাগ খুলে মায়ের হাতে দিয়ে বলল, খুইলা দেখ। মার্জিয়া চোখ মুছে ব্যাগ খুলে দেখল এক ব্যাগ টাকা। চোখ তার ছানা বড়া। এত টাকা? আস্তে আম্মা। এখন কোনো প্রশ্ন কইল না। জলদি আমাগো দিন বদলাইব। আমি সোহাগ দিন বদলাইয়া দিমু। তুই কোনো খারাপ কাজে জড়াইয়া যাস নাই তো বাপ। মাথা খারাপ হয়েছে তোমার। তবে ভেতরের কথা যেন ফাঁস না হয়। তুই না চিতারে ভালোবাসতি। বাসতাম তবে এখন বাসি না। আর সে এখন অন্যের বউ। অন্যের খাওয়া জিনিসের সোহাগের নজর নাই। মার্জিয়া থমকে গেলেন। সন্দিহান কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন, চিতার যে বিয়ে কইছে ওইটা তুই কেমনে জানস? ওর বিয়ার সময় তো তুই নিখোঁজ ছিলি। ফারাজ রুমে এসে শার্ট খুলে এসে বাড়িয়ে দিল। ইদানিং যেই গরম পড়েছে। ফারাজের ঘরে অনেকগুলো ইংরেজি ম্যাগাজিন ছিল। চিত্রা সেখানে থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বুলাচ্ছে। খেতে পেয়েছে তার। তবে এমন লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে যে কিনা তাকে অনাহারে রাখিয়ে মারতে যায়। মানে লোকটা ভাতে সব দিক দিয়ে তাকে মারার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে। হঠাৎ কাজের মেয়ে রুমে এসে খাবার দিয়ে যায়। চিতা একবার আর চোখে খাবারের দিকে তাকায়। খাবার দেখে ক্ষুধা আরো বেড়ে গেছে। তবে একটা প্লেট কেন? বউ। এই বউ। খালি কি ম্যাগাজিন পড়ে পেট ভরবে? আসো একটু আদর করে তোমার মনটাও ভরিয়ে দিই। চিতা আবার অবাক হল। এটা কি মানুষ নাকি গিরগিটি? একটু আগে নিচে সকলের সঙ্গে কেমন আচরণ করলো আর এখন পীড়িত একেবারে গলে গলে পড়ছে। আপনি এত বেহায়া কেন? আর সকলের সঙ্গে এমন ব্যবহার করেছেন কেন? কয়টা রূপ আপনার? আমি শুধু তোমার জন্য বেহায়া বউ। তবে রূপ হাজারটা থাকলেও তোমার জন্য ভালোবাসার রূপটাই রেখেছি। আসো না একটু কাছে, মনটা আমার বড্ড ক্ষুধার্ত। ফারাজ গলা ফাটিয়ে গান গায়। আয়না করি ফুষ্টি নষ্টি। দেখতে নোনতা খেতে মিষ্টি। খান খান খান। চিতা চেঁচিয়ে উঠে। নষ্টামি না করে গিয়ে ভাত খান। আমার মাথা কেন খাচ্ছেন? খাবারের আকাল পড়েছে নাকি? খাবার তো দুনিয়াতে অনেক আছে। তবে আমার বউয়ের থেকে সুস্বাদু দুটো নেই। আসো বউ, আজ তোমাকে খেয়ে একটু টেস্ট করি। চিন্তা করো না, আমি আবার ভালো রিভিউ দিতে পারি। ফারাজ চিত্রার ম্যাগাজিনটা হাত থেকে নিয়ে নিল। চিত্রা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না। এরই মধ্যে ফারাজ তাকে নিজের কোলে টেনে নিল। চিত্রার শ্বাস ভারী হয়ে গেল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফারাজ তার ঘাড়ে হাত রেখে মাথা নিজের দিকে টেনে নিল।
সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। ফারাজ চিত্রার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গভীর একটা চুমু এঁকে দিল। চিত্রা শিউরে উঠল। হাত দুটো দিয়ে ফারাজের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। কিন্তু ফারাজের শক্ত আলিঙ্গন হতে নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল। চিত্রার হৃৎস্পন্দন বেগ পায়। শ্বাস বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ঝড় বইছে। কয়েক মুহূর্ত পর ফারাজ ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। চিত্রা হাঁপিয়ে উঠছে। বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার চোখে মুখে বিস্ময় আর বিভ্রান্তি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চিত্রার দিকে তাকিয়ে চোখ মেরে জিজ্ঞেস করল, কেমন লাগলো বউ? চিত্রার আগে কটমট করছে। ফারাজকে ধাক্কা মেরে নিজের কোল থেকে সরিয়ে দাঁত পিষে সে জবাব দিল, এলাচের মতো লেগেছে। বুঝতে পেরেছেন মিস্টার এলাচি? অসভ্য লোক কোথাকার। তারা চিহ্নক্ষণ মামলা দিয়ে যদি আপনাকে হাজতে না পাঠায় তবে আমার নামও চিত্রাঙ্গনা নয়। আমার নামে মামলা ঠুকে কি লাভ? ওহ, আমাকে কারাবন্দী করে প্রিয় প্রেমিক সোহাগের কাছে যাওয়ার ফোন দিয়ে এনেছ। ফারাজ এলাহির কণ্ঠে বিদ্রুপের শীতল ঝলক। চিত্রা অবাক হল না। কারণ সে জানে ফারাজ এলাহির চতুর খেলার। সে খেলায় জয়লাভের প্রস্তুতি নিয়েই মঞ্চে নেমেছে। চিত্রার ঠোঁটে একরাশ তিক্ততা জমে। আপনি সব জেনে শুনেও আমাকে কেন বিয়ে করলেন? বলুন কেন? ফারাজ নির্লিপ্ততা কণ্ঠে উত্তর দেয়, টাইম পাস করার জন্য। আসলে ৩০ বছর ধরে সুখে থাকতে থাকতে জীবনটা কেমন যেন বোরিং হয়ে গিয়েছিল। তাই বিনোদনের জন্য বিয়েটা করলাম আর কি। চিতার ভ্রু কুঁচকে যায়। তাহলে আপনার কাছে বিয়ে মানে নিছক সময় কাটানো, টাইম পাস? কিন্তু আমাকেই কেন? আমাকেই কেন বেছে নিলেন? দুনিয়ায় কি সুন্দরী মেয়ের অভাব নাকি? সুন্দরী মেয়ে তো দুনিয়ায় অহরহ আছে, তবে তারা কেউ যে তুমি নও বউ। আমার যে তোমাকেই লাগতো। ফারাজ হেসে উঠল। ধীর পদক্ষেপে এগিয়ে এসে ভাতের প্লেট বাড়িয়ে দিল চিতার দিকে। ক্ষুধা পেয়েছে? নিজেও খাও, আমাকেও খাইয়ে দাও। চিতা ঠান্ডা চোখে তাকায়। আপনার নিজের হাত নেই? আছে, তবে নিজের আপন একটা বউ তো আছে। ফারাজ কণ্ঠে অবজ্ঞার ছোঁয়া এনে বলল, তোমাকে বিয়ে করেছি কি শুয়ে বসে থাকার জন্য নাকি? নিজস্ব সম্পদের যত্ন নিজেকেই নিতে হয়। আজ থেকে আমার সব কাজ তুমি করবে। এমনকি আমার আন্ডারপ্যান্টটাও তুমি ধুয়ে দেবে। আর কতকাল নিজের সম্পদ পরের হাতে ধোয়াব? চিতা দীর্ঘশ্বাস ফেলে। যুক্তি এখানে বৃথা। ফারাজ এলাহির সাথে তর্কে নামা অর্থহীন। এ যেন এক অসম যুদ্ধে ক্ষয়িষ্ণু সৈনিক হয়ে দাঁড়ানো। তাই সে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ভাতের থালা হাতে তুলে নিল। লড়াই হার মানা মানেই পরাজয় নয়, কখনো কখনো তার প্রতিশোধের নতুন অধ্যায়ের সূচনা। যদি ফারাজের খেয়াল প্রশমিত হয়, যদি সে একবার দয়া করে তাকে বাজিতপুরে নিয়ে যায়, তাহলে এই চিত্রার চলবে। অন্তত সোহাগের মুখোমুখি তো সে হতে পারবে। ও হ্যাঁ, চিত্রা তো ভুলেই গিয়েছিল দয়া জিনিসটা যে ফারাজ এলাহির কাছে মূল্যহীন, ছোটলোকি ব্যাপার কিংবা ক্ষমতার সুরেলা নিষ্ঠুরতায় বাধা এক পাষাণ শব্দ। চিত্রা বড় বড় লোকমা তুলে ফারাজকে খাইয়ে দেয়। ফারাজ নিঃশব্দে শুধু ভাত গপগপ করে গিলে। কাউকে খুনও করে এসেছেন নাকি? শুনেছি মানুষ খুনও করা খাটুনির কাজ। আর খাটুনির কাজ করলে ক্ষুধা একটু বেশিই লাগে। ফারাজের হেঁচকি উঠে যায়। চিত্রা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আমি বাড়ি যাব। নিয়ে যাবেন? বাড়ির কথা মনে পড়ছে। আর এখনো কিন্তু আপনার থেকে আমার অনেক কিছু জানার বাকি। আমাকে বিয়ে করলেন কেন তার যথাযথ উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমি আর খাবো না। ফারাজ উঠে ওয়াইন কুলার থেকে একটা হুইস্কির বোতল বের করে নিমিষেই কর্ক খুলে গটগট করে পান করল। ফারাজের বিশালাকৃতির রুম। জমিদারি বাড়ির মতো বাহ্যিক আবিজ্ঞান। কিন্তু ভেতরের আসবাবপত্র সবই বিদেশি, আধুনিক ডিজাইনের মোড়ানো। ফারাজের পুরো রুমটা কালো আর মেরুন রঙের সংমিশ্রণে সাজানো হয়েছে। কালো আর মেরুন রঙের প্রতি তার অদ্ভুত টান আছে। এই রং দুটো যেন তারই অপ্রকাশিত অনুভূতির বহিঃপ্রকাশ। আলাদাভাবে রং দুটো পছন্দের কোনো কারণ নেই। রং দুটো ভালো লাগে, হয়তো এটাই ভালো লাগার কারণ। ফারাজ হুইস্কির বোতল নিয়ে বারান্দায় দাঁড়ায়। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে। তবে লাইটার? লাইটার কোথায় গেল? কি লাইটার খুঁজছেন বুঝি মিস্টার এলাহি? চিতা লাইটার জ্বালিয়ে ফারাজের ঠোঁটে চেপে ধরা সিগারেটটা ধরিয়ে দেয়। ফারাজ অপলক দৃষ্টিতে চিতার দিকে তাকিয়ে সিগারেটে একটা টান দেয়। গাল ভর্তি ধোঁয়া ছাড়ে চিতার মুখের ওপর। ধোঁয়ার কারণে চিতার কাশি চলে আসে। সে আঁচল মুখে চেপে ধরে।
ফারাজ সিগারেটটা টোকা মেরে বেলকনি দিয়ে নিচে ফেলে দেয়। চিবুক শক্ত করে প্রশ্ন করে, সামান্য সিগারেটের ধোঁয়া তুমি সহ্য করতে পারো না, আর সারাটি জীবন ফারাজ নামক নিউক্লিয়ার বোমাকে কি করে সহ্য করবে? আমাকে বিয়ে করেছেন কেন? জবাব দেন, জবাব দেন বলছি। ফারাজের মুহূর্তেই মাথা গরম হয়। যেসব জিনিস সে পছন্দ করে না সেসব জিনিসই বারবার সঙ্গে করা হচ্ছে। কেন? বেশি ভদ্রতা দেখাচ্ছে তাই বলে? আসলেই দুনিয়ায় ভণ্ডামি চলে, ভদ্রতা নয়। ফারাজ বাম হাতে হুইস্কির বোতলটা আরো শক্ত করে চেপে ধরে মুহূর্তেই ডান হাত দিয়ে চিত্রার গলা চেপে ধরে। হুট করে এমন আক্রমণ বোধহয় আশা করেনি চিত্রা। তাল সামলাতে না পেরে বেলকনির রেলিংয়ের সঙ্গে পিঠ থেকে যায় তার। ফারাজের মুখটা দগ্ধ হয়ে উঠেছে, ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে। চিত্রার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফর্সা মুখটারও তারা চিহ্ন তোজবার মতো লাল হয়ে এসেছে। তার চোখ ক্রমে বিবর্ণ হয়ে এসেছে, দমবন্ধ হওয়ার পথে। চোখ উল্টে আসছে। ফারাজ দাঁতে দাঁত পিষে বলল, আরেকবার যদি তোর মুখ থেকে প্রশ্ন বেরো তাহলে তারা চিহ্ন বাই করে তোর তারা চিহ্ন সহ আমি রাস্তার কুত্তাদের খাওয়াবো। কথাটা যেন তো কান দিয়ে ভালো করে ঢুকে। চিত্রার চোখ বেয়ে অশ্রু ছলছল করছে। গলা থেকে তার ভোঁতা আর্তনাদ বেরিয়ে আসছে। ফা ফারাজ, মরে যাচ্ছি। ফারাজ ছাড়ে না, বরং শক্তি আরো বাড়িয়ে দেয়। ছোট্ট একটা যান বের করতে এত পরিশ্রম। আসলেই মানুষ ক্ষুণ্ণ করতে কষ্ট আছে। আচ্ছা, এই তো একটু পর চিত্রার শরীর থেকে যানটা মুক্তি পাবি। তখন ফারাজ কি করবে? আবারও কি কলিজা ভুনা দিয়ে ভাত খাবে? ফারাজকে তখন ভাত খাইয়ে দিবে কে? চিত্রার চোখ বন্ধ হয়ে আসে। চোখটা মেলার চেষ্টা করল সে, তবে পারল না, আর পারবে না। সময় যে শেষ। এই বউ, তুমি কি সাপ টাপ নাকি? মানে নাগিন? সাপেদের মতন এমন চোখ মেলে ঘুমাচ্ছ কেন? চিত্রার হুঁশ ফিরে। সে নিজেকে একবার দেখে, ভালো করে দেখে। কই, তার তো কিচ্ছু হয়নি। ফারাজের দিকে একবার তাকায় সে। ফারাজ কসরত করে এখন ঘরমাত্র। স্মিথ মেশিনের সাহায্যে বেঞ্চ এবং শোল্ডার প্রেস করে উঠেছে সে। ফারাজের ফকফকা নগ্ন বুক, পরনে কালো একটা ট্রাউজার। কসরত করা শরীরের ভাঁজে ভাঁজে পুরুষত্ব স্পষ্ট। বুকটা সামান্য কালো লোমুষে আবৃত, বা বুকের ওপর একটা কাটা দাগ। চিতা চোখ সরিয়ে নেয়। না না, চোখ সরাচ্ছ কেন? দেখো না একটু। ব্যায়াম করে তোমার জন্যই তো শরীর বানিয়েছি। চিতা উঠে যায়। চোখ মুখ এখনো ঘোলাটে লাগছে। মুখে পানি দিবে সে। এতক্ষণ সে কি দেখেছে এসব? ভয়ানক কল্পনা। খাটের কোণে মেঝের উপর বসে নদী কাঁদছে। শরীরে কোনোরকমের শাড়িটা দেওয়া। সিগারেট ওর জ্বলন্ত আগুনে শরীরের নানা জায়গায় গর্ত হয়ে গেছে। শরীর জ্বলছে। তবুও নদী চিৎকার করে কান্নার সাহস পাচ্ছে না। সে জানে তার স্বামী রাজন মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারে না। কাঁদলে হয়তো এবার তাকে মেরেও ফেলতে পারে। রাজন দ্রুত পুরুষ মানুষ, গালভর্তি চাপাদারি, সবসময় সাদা পাঞ্জাবি পরে থাকে। তাকে কখনো শার্ট পরতে দেখা যায় না। অবাধ্যতা তার পছন্দ নয়। রাজন সিগারেট ফেলে বিছানা ছেড়ে উঠে বসল। লুঙ্গি ঠিক করে নদীর দিকে চেয়ে বলল, রুহুল মায়া তোর কমে গেছে তাই না? এটাই তোর শেষ সুযোগ। আরেকবার তোর পাকনামি দেখলে সবচেয়ে ভয়ঙ্কর তারা চিহ্ন তুটা আমি তোরেই দিমু, যা তারা চিহ্ন নরের বাচ্চা। রাজন ড্রয়ার থেকে আরেকটা সাদা লুঙ্গি বের করল। লুঙ্গিটা কাঁধে ঝুলিয়ে গোসলে চলে গেল। তবে যাওয়ার আগে নদীর পিঠে আরেকটা লাথি তারা চিহ্ন রতে ভুলল না সে। নদী মেঝেতে উপুড় হয়ে পড়ে কাঁদছে। তাকে বাঁচাতে আগেও কেউ আসেনি, আর হয়তো কখনো কেউ আসবে না। নদীর পাশের রুমের বারান্দায় রাজনের ছোট বোন দাঁড়িয়ে আছে। সে জানে তার ভাবির সঙ্গে কি হয়েছে, তবে ভাবিকে রক্ষা করার মতো সাহস তার মধ্যেও নেই। এমনিতেও তার স্বামী এ বাড়ির ঘর জামাই, তাই তারা কেবলই এই বাড়ির আসবাবপত্রে জমে থাকা ধুলোর মতো, যার কোনো মূল্য নেই, যাকে কেউ পছন্দ করে না। ফারাজের বউয়ের নাম কিরে? ফারিয়া পেছনে ফিরে তাকায়। জোহানকে দেখতে পায়। জোহান তার রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে নির্লিপ্ততা হাসি। কিরে, মৌনব্রত নিয়েছিস নাকি? চিতা, কেন? ফারাজের চয়েস আছে বলতে হবে। করা জিনিস বাড়িতে এনেছে। তোমার ভাবি হয় চিতা। অন্যের পাত্রে মুখ দেওয়া কবে বন্ধ করবে?
জোহান এক রহমা চুপ থেকে জবাব দেয়, মুখ দিচ্ছে না রে, এই প্রথম ইচ্ছে করছে জীবনটা বের করে মিসেস এলাহির হাতে ধরিয়ে দিই। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।